তো না হইতো, কিন্তু একজন হিন্দু লোককে পুরায় মারা হইতো, খুলনায় একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা হইতো, তাহলে একই কথা ডেইলি স্টার সম্পাদক জনাব মাহফুজ আনাম মঈন বলতেন কিনা যে আমাদের আসলে মত প্রকাশ স্বাধীনতা দূরে থাক, বেঁচে থাকার স্বাধীনতাও নাই? মানে যে দুইটা পত্রিকা আমাদেরকে সবচেয়ে বেশি মানুষ পড়তেছে বলে দাবি করতেছে বা আমাদেরকে লিড করতেছে, তাদের সম্পাদকরা শুধু নিজেরা আক্রান্ত হওয়ার পরেই কি বুঝতে পারলেন যে দেশে আসলে মত প্রকাশের স্বাধীনতা নাই, বা এই প্রথম সংবাদ মাধ্যম আক্রান্ত হইল? এটা কিরকম? না, এটা না, এটা একটা হচ্ছে যে তাদের পর যে আক্রমণটা হয়েছে, তারা খুব সেই সময় বিহ্বল হয়ে পড়ছিলেন। হয়তো শব্দের আপনার শব্দের প্রয়োগ, বাক্য বিন্যাসের মধ্যে, হ্যাঁ, তার এই যে ত্রুটি বলবো আমি, যেটা আপনি ধরেছেন, হ্যাঁ, এটা তার হয়েছে। কিন্তু ধরুন, মত প্রকাশ কি তিনি বন্ধ রেখেছেন? তার পরের দিনই তো আনবাউড বলে তো উনি পত্রিকা বের করেছেন। অর্থাৎ ওইটা একটা দুঃখের কথা, সেই, হ্যাঁ, কষ্টের কথা। আর এইটাও তো সত্য নয় যে অন্য সময় অন্য না, ওই এইটাইতে এইখানে প্রথম আগুন লাগেনি। হ্যাঁ, অন্যান্য পত্র পত্রিকা, মিডিয়া প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে, বন্ধ হয়েছে আওয়ামী লীগ আমলে। কিন্তু এটা কিন্তু ভুলে গেলে চলবে না। তখন মতিউর রহমান এবং মাহফুজ আনাম সহ আমরা সকলে কিন্তু সেগুলোর প্রতিবাদ করেছি, বিবৃতি দিয়েছি, এডিটোরিয়াল লিখেছি। এই যে ধরুন, এই এখন যারা এইসব কথা বলছেন যে আমরা তখন করেছে কিনা, আসলে মানুষের আপনার শর্ট মেমোরির কারণে তখন কিন্তু তারা এটা দাঁড়িয়েছেন, কিন্তু যে এইরকম ভাবে দাঁড়ান নাই। কিন্তু কিন্তু আর এইরকম ভাবে এই ঘটনা তো ঘটেও নাই যে একটা বিল্ডিং এর মধ্যে উপরে ভেতরের লোক রেখে চারপাশ দিয়ে আগুন লাগিয়ে দেওয়া। অর্থাৎ একেবারে সেই, হ্যাঁ, ইউরোপে মধ্যযুগে যেভাবে ভিন্ন মতাবলম্বীদেরকে, হ্যাঁ, আপনার পুড়িয়ে মারা হতো, সেই পুড়িয়ে মারার যে পরিকল্পনা, এইরকম করে আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, কারণ এরা এখনো এক ধরনের বিহ্বলতার মধ্যে আছেন। সেই দিন যদি আর 20 থেকে 25 মিনিট কিংবা আধ ঘন্টা যদি ছেলে মেয়েদেরকে উদ্ধার করা না যেত, তারা কিন্তু সেইখানে সাফোকেশনের কারণে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করতো। তো এইটা এডিটর সাহেব যেদিন এটা শোনেন, সেই দিন তার যে যার সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠভাবে কাজ করে, তার ব্যাপারে তো সংবেদনশীলতা বাড়ে। হ্যাঁ, সেইটার কারণে হয়তো এটা বলেছেন, কিন্তু এটা মিন করেছেন বলে তো প্রমাণ নাই, কারণ তিনি তারপরও তো শুধু প্রথম আলোর জন্য বা ডেইলি স্টারের জন্য আসেন নাই, তো গোটা সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতার জন্য বলেছেন, এবং নিজেরাও, হ্যাঁ, মরবার ঝুঁকি থাকলেও মত প্রকাশ বন্ধ করেন নাই। করবে, এইটা নিয়েও আমরা আসলে একটু পরে ইলাবোরেট আলোচনা করতে পারবো যে আমরা জি, সাংবাদিকরা কখন কোনভাবে কোন নৈতিক অবস্থান নেই বা না আমাদের এজেন্ডা কায়েম করি কিনা। কিন্তু আমি আরেকটা প্রসঙ্গে জি, আসতে চাই, কারণ এই প্রসঙ্গগুলি বলে রাখা দরকার। অনেকগুলি প্রসঙ্গ আছে। একটা হচ্ছে যে কবির ভাই, আমরা কিন্তু গত 15 মাস ধরে, যদি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা 15 নাকি মানে প্রায় 1.5 বছরের মতো সময়, 15 মাস আমি কেন বলছেন, মানে আপনি জামায়াতে ইসলামীকে বা যারা ফার রাইটিস্ট আছে তাদের ক্ষেত্রে আপনার কিছু শক্ত অবস্থান আছে। ফার রাইটিস্ট বলেও আমি আসলে সংজ্ঞান করতে চাই না, আমি জামাত ইসলামী বলি। আপনার কিছু শক্ত অবস্থান আছে, আপনি কিছু ক্ষেত্রে তাদেরকে প্রকাশ্যে মুনাফেক বলেছেন, আপনি কিছু ক্ষেত্রে তাদেরকে বলেছেন যে তারা এই কাজটা ঠিক করছে না। জামাতে ইসলামী আবার একটা বিবৃতিও দিয়েছে, সেই বিবৃতি দিয়ে বলেছে যে আপনি অসত্য কথা বলেছেন। আমার প্রশ্ন এখানে করবে দুইটা, আপনাকে শিক্ষক হিসেবে এটা আমার প্রশ্ন, যে আপনি একজন সাংবাদিক, আপনি এরকম একটা দলের বিরুদ্ধে এরকম একটা অবস্থান আসলে আপনি নিতে পারেন কিনা, এইটা জার্নালিজমের দিক থেকে এথিক্যাল কিনা। দুই হচ্ছে, তারা যে আপনার বিরুদ্ধে অভিযোগ আনছে যে আপনি অসত্য কথা বলছেন, এইটা ঠিক কিনা, আপনি যদি আমাদের একটু বলেন কবির ভাই। জি, ধন্যবাদ। এক নম্বর হচ্ছে যে আমি লিখিতভাবে বছরের পর বছর বলেছি, এবং আমি বক্তৃতা করতেও বলি, সাংবাদিকতা এক ধরনের রাজনৈতিক তৎপরতা। এই জন্য রাজনৈতিক তৎপরতা যে যে কোনো রাজনৈতিক আদর্শ কতগুলি সাংস্কৃতিক বুদ্ধিবৃত্তিক আপনার জমির উপরে দাঁড়ায়। ফলে আপনি যদি গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় বিশ্বাস করেন, সেই এরকম একটা রাজনৈতিক ব্যবস্থা কখনোই টিকে থাকবে না যতক্ষণ পর্যন্ত না সমাজের ভেতরে অধিকাংশ মানুষের মন এবং মননের মধ্যে গণতান্ত্রিক চিন্তা ভাবনার উদ্রেক করা এবং তাকে বিকশিত করবার দিকে না যায়। ফলে আমি যেহেতু এই দেশে আহ, প্রতিটা নাগরিকের সৃষ্টিশীল গণতান্ত্রিক উত্থান চাই, কারণ মানুষের অসাধারণ পোটেনশিয়াল আছে,
দারুণভাবে বিকশিত হবার, সেইটা নিশ্চিত করবার জন্য রাষ্ট্র ব্যবস্থা যেহেতু জগতে আছে, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো প্রয়োজন পড়ে। সেইটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর দায় যখন হয় অধিকাংশ মানুষের সমস্যার সমাধান প্রথমেই করা, আস্তে আস্তে গোটা সমাজের গণতান্ত্রিক রূপান্তর নিশ্চিত করা, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সমাজের বৈষম্য দূর করা, এই রাজনৈতিক, এগুলো সবই রাজনৈতিক ব্যাপার। এই রাজনৈতিক মতগুলিকে সমাজে প্রতিষ্ঠা করতে না পারলে আপনার রাজনৈতিকভাবে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় না। ফলে এই ধরনের চিন্তার বিরুদ্ধে যারা আছে তাদের যে রাজনীতি, সেইটাকে সমালোচনা করা ছাড়া আপনি একটা বুদ্ধিবৃত্তিক তৎপরতা পরিচালনা করা যায় না। এই কারণেই রাজনৈতিক সাংবাদিকতা মানে আসলে প্রত্যেকটা সংবাদপত্রে তাকে একটা করে এডিটোরিয়াল পলিসি আছে, প্রায় সবাই যে সেই পলিসিগুলি তো আসলে রাজনৈতিক। বুদ্ধিবৃত্তিক তো একটা তৎপরতা, একটা রাজনৈতিক তৎপরতা। সাংবাদিকতা একটা বুদ্ধিবৃত্তিক তৎপরতা, বা সেটা দুই ভাবে দেখা। একটা হচ্ছে যে মানুষকে আপনি তথ্য দিবেন, আপনি যখন তথ্য দিবেন তখন কোন অবস্থাতেই আপনি অসত্য কথা বলতে পারবেন না, এটাই সাংবাদিকতার নিয়ম থাকা উচিত। আর সেই তথ্যটা যখন আপনি বিশ্লেষণ করবেন, সেইটার প্রত্যেকেই আসলে আপন আপন রাজনৈতিক দর্শনের দিক থেকেই বিশ্লেষণ করে। আমিও তাই করি। জামায়াতের ব্যাপারে আপনি বলছেন না, যেমন আমি একটা লক্ষ্য করুন, পরিষ্কারভাবে আমার উপর সেই দিন যারা আক্রমণ করেছে সেখানে শিবিরের লোকেরা ছিল। আমাকে কিন্তু রাষ্ট্রের দিক থেকে প্রশ্ন করেছে, অনুরোধ করেছে একটা মামলা করবার। আমি কিন্তু মামলাটা করি নাই, কারণ হচ্ছে এটা আমি ব্যক্তিগতভাবে নেই না, এটা আবার পার্সোনাল ইস্যু না। আপনি লক্ষ্য করুন, আমি একটা সংগঠিত শক্তির অগণতান্ত্রিক তৎপরতার বিরুদ্ধে কথা বলবো, আমি তো অথচ লিখবো, অথচ আমি তো আশা করতে পারি না যে তারা ওইখানে গেলে আমাকে ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে। আমার অসংখ্য বন্ধু শুভান অধ্যায় প্রশ্ন করেছে, আপনি একা ওখানে গেলেন কি করে? আচ্ছা, বা গেলেন কেন? আরো তো ঘটনা ঘটতে পারতো। আমি এটা জেনেই গেছি, আমার মনে হয়েছে ওইখানে আমার যাওয়া কর্তব্য। এই কর্তব্য বোধের মধ্যে যদি ভুল থাকে, আপনি যদি সেইটাকে বলেন এটা ভুল ছিল, সেটা একটা আলাদা বিতর্ক, আমি তো আপনার সঙ্গে তর্ক করতে রাজি আছি। কিন্তু ওইখানে আমার উপর যে তারা আক্রমণ করেছে, তো সেইটা তো অত্যন্ত স্বাভাবিক। তবে এর মধ্যে দুঃখজনক যেটা হইলো, এই যে এখানে আরেকটা, এই যে জামায়াতের মুনাফিকের কথা বলছেন, তারা, আমি ওইখানে গেছি, তাদের রাজনৈতিক ভাবে তাদেরকে বিরোধিতা করি, ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে আমার কোনো বিরোধ নাই। তারা সেই কথা বলে আমাকে আক্রমণ করবার সৎসাহস দেখাতে পারে নাই। তারা আমাকে আওয়ামী লীগ বলে আখ্যায়িত করে তারপরে আক্রমণ করেছে। এই যে আরেকটা মুনাফিকি, তারা কিন্তু আমাকে আক্রমণ করছে কারণ আমার এখানে একটা সেকুলার ডেমোক্রেটিক রাজনৈতিক ব্যবস্থা আমরা চাই। আর এর চাইতে যারা বড় কুতুব, সেকুলারিজমের কি কি সমস্যা আছে সেগুলি নিয়ে আলাপ করে, সেই আলোচনায় আমরা বিতর্কে অংশগ্রহণ করতে রাজি আছি। সেটা হচ্ছে একটা একাডেমিক বিতর্ক। ধরুন যে ফরাসি সমাজে যখন 1789 সালের বিপ্লবের সময় সেকুলারিজমের কথা বলা হয়েছিল, তার একটা রাজনৈতিক প্রেক্ষাপট আছে। আজকে আপনি বলতে পারেন সেটা তো আপনার বাস্তবায়িত হয় নাই, তাহলে সেকুলারিজমের পুরো জিনিসটাই তো অবাস্তবায়ন যোগ্য করে তুলেছে। একটা কথা হচ্ছে, মানুষ কিন্তু সংগ্রাম করে, লড়াই করে, আপাতত যেটা অবাস্তবায়ন যোগ্য মনে হয়, কাজটা যদি ভালো হয়, কথাটা যদি ভালো হয়, আদর্শটা যদি ভালো হয়, সেটা কোথায় কোথায় ফেল করেছে সেই কারণে আমি ওইটার প্রপাগেট করতে পারবো, এটা হতে পারে না। যদি যেই ব্যবস্থা বলে যে একটা সমাজের মধ্যে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ সবাই থাকবে, সবার সমান অধিকার থাকবে, প্রত্যেকের ধর্মীয় কর্মকাণ্ড করবার অধিকার থাকবে, এবং রাষ্ট্র সে ব্যাপার কোন একটা বিশেষ ধর্মকে, সেটা বাংলাদেশের ক্ষেত্রে হতে পারে ইসলাম, আর ভারতের ক্ষেত্রে হতে পারে হিন্দু, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ যারা, তাদের পক্ষে রাষ্ট্রপাটকে সাজিয়ে আপনার ধর্মীয় ভাবে যারা সংখ্যালঘু তাদের উপর আপনি নিপীড়ন করবেন অথবা তার চিন্তা চেতনাকে বিকশিত হতে দিবেন না, এটা তো খারাপ কাজ। তো সেকুলারিজম ইউরোপে ব্যর্থ হয়েছে বলে এটার নাম আপনি আরেকটা অন্য কিছু দিতে পারেন, সেইটার জন্য আমি লড়াই করব, এটাই স্বাভাবিক। অসম্ভবের জন্য মানুষ লড়াই করে, আমাদেরও তাই কাজ। আর এখানে দ্বিতীয় পার্টের উত্তর হচ্ছে যে তারা আমাকে বলেছেন যে আমি 3টা অভিযোগ এনেছি তাদের ব্যাপারে। এক হচ্ছে তারা ঐতিহাসিক ভাবে তারা মুনাফিকি করে, কারণ মুখে বলে একটা, কাজ করে আরেকটা বলেছি তারা ধর্মকে দারুণ ভাবে ব্যবহার করছে। হ্যাঁ,
যেটা ইসলামকে